সৌভিকের কথার উত্তর দিতে একটু সময় নিল দীপায়ন। তারপর ধীরে ধীরে ঠান্ডা গলায় বলল, দেখুন, একটা কথা পরিষ্কার করে বলে দিই আপনাকে, আমার আর সৌজিতার মধ্যে কোনো রকম কোনো সম্পর্ক নেই। অন্তত আমার তরফ থেকে তো নেই। আশা করি আর কিছু বলতে লাগবে না এ ব্যাপারে। না, এটুকুই জানার ছিল। তবে সম্পর্ক হতোও না। আপনার কাছে আসার আগে বেশ কিছু খোঁজ খবর নিয়ে দেখেছি। শুনলাম আপনি অনাথ আশ্রমে বড় হয়েছেন, পড়াশোনাও খুব বেশি হয়নি। সৌজিতা আপনার সাথে জড়িয়ে গেলে পরে অসুবিধায় পড়তো। তবে আপনি সত্যি কথা স্বীকার করলেন দেখে খুশি হলাম। ধন্যবাদ। আজ আসি তাহলে। আসুন। আর হ্যাঁ, আমার এখানে আসার ব্যাপারে সৌজিতা যেন জানতে না পারে, কেমন? সেদিনের কথাবার্তা এতটুকুই ছিল। কথা শেষে সৌভিক কফি না খেয়েই চলে গিয়েছিল। তবে এর থেকে দীপায়ন এটা বুঝে গেছে যে এই মুহূর্তে একটা অযাচিত মানুষ ছাড়া কিছুই না। তার আকার হাত আছে, সেই প্রতিভা অন্য জায়গায় গিয়েও কমবে না। কিন্তু সৌজিতা তার প্রতি আরো দুর্বল হয়ে পড়লে চলবে না। শুধু শুধু মেয়েটা কষ্ট পাবে। এর থেকে ভালো হয় যদি এখান থেকে দূরে কোথাও চলে যায় দীপায়ন। একবার সৌভিকের সাথে ওর বিয়েটা হয়ে গেলে আস্তে আস্তে সবটা ভুলে যাবে সৌজিতা। সে চেষ্টাই তো করছিল সে, কিন্তু এই বন্ধুকে খোঁজার অজুহাতে আবার দেখা হয়ে যাবে মেয়েটার সাথে। বারবার চোখের সামনে দেখে নিজেকে কিভাবে সামলাবে দীপায়ন? সত্যি এর কোনো উত্তর তার কাছে নেই। আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার। বর্ষা পড়ে গেছে। এখন এটাই যদিও স্বাভাবিক অবস্থা, তবু সৌজিতার মন থেকে চিন্তা যাচ্ছে না। বাসে যেতে যেতে বারবার আকাশের দিকে আর ঘড়ির দিকে তাকাচ্ছে। সে তো ঠিক করে রেখেছে যে আজ যত যাই বলুক, অনামিকার ঠিকানায় দীপায়নকে নিয়ে যাবেই। বৃষ্টি নামলে তো আর যাওয়াই হবে না। ধুর। চোখ বুজে মনে মনে একবার প্রার্থনা করে নিল সৌজিতা যাতে বৃষ্টি না হয়। কিন্তু ভগবান বোধহয় কথাটা শুনতে পাননি। তাই মিনিট খানেক পরে স্টুডিওতে ঢোকা মাত্রই প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি বৃষ্টির ফোঁটা বাঁচিয়ে ভেতরে ঢুকে অবাক হয়ে সৌজিতা দেখল ছবি না এঁকে চেয়ারে চুপচাপ বসে আছে দীপায়ন। অনেকদিন পর নিজের পছন্দের মানুষটাকে দেখলে বুকের মধ্যে যে অনুভূতিটা হয় তা এক কথায় বলে বোঝানো সম্ভব নয়। খুশি মনে দীপায়নের পাশের চেয়ারে বসে সে বলল, আজ কোনো আঁকা নেই বুঝি? না। ও, বাইরে তো খুব বৃষ্টি পড়ছে দেখছো? তোমার বন্ধু ঠিকানা ওই টেবিলে আছে, নিয়ে নাও। বৃষ্টি থামলে বেরিয়ে যেও। এমন কঠিন গলায় কথাগুলো বলল দীপায়ন যে এক নিমেষে মুখের হাসি মিলিয়ে গেল সৌজিতার। কি হলো হঠাৎ দীপায়নের? এভাবে কথা বলছে কেন? ভয়ে ভয়ে আস্তে করে বলে উঠল সে, কি হয়েছে তোমার? কিছুই না। দীপায়ন যতটা পারছে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করছে যাতে ধরা না পড়ে যায়। চোখে চোখ পর্যন্ত রাখতে পারছে না, কিন্তু এমন করুণ ভাবে কথা বলছে মেয়েটা যে সামলে রাখাও সম্ভব হচ্ছে না তার পক্ষে। সৌজিতা আবার বলল, দীপায়ন, তোমাকে একটা কথা বলি। আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলি চোখ নামিয়ে নিল সৌজিতা। আর ওর দিকে একভাবে চেয়ে রইল দীপায়ন। এই ভয়টাই সে পাচ্ছিল, ঘরে পিন পড়লেও শোনা যাবে এমন নিস্তব্ধতা। শুধু বাইরের ঝমঝম এক নাগারে বৃষ্টির আওয়াজ জানান দিচ্ছে সময় থেমে নেই। সে চলেছে আপন নিয়মে। কিছুক্ষণ চুপ থাকার পর সৌজিতা আবার বলে ওঠে, কি হলো, চুপ করে আছো কেন? আমি জানি তুমিও আমার প্রতি সমানভাবে দুর্বল, তাই না? তাহলে এত ভাবছো কেন? তুমি ভুল করছো সৌজিতা। ব্যাপারটা বোঝার কোনো বোঝাবুঝি নয়। আমার কথার পরিষ্কার উত্তর দাও তুমি, হ্যাঁ কি না? দীপায়নকে মাঝখানে থামিয়ে দিয়ে আরেকটু কাছে গেল সৌজিতা। তারপর ওর হাতে আলতোভাবে হাত রেখে ফিসফিস করে বলল, কেন আমাকে এড়িয়ে চলছো তুমি? কি অসুবিধা? যদি আমি ভুল হই, যদি তুমি আমাকে পছন্দ না করে থাকো, তাহলে সেটাও বলে দাও। কিন্তু এভাবে চুপ করে থেকো না প্লিজ। তাকাও আমার দিকে। আর নিজেকে আটকাতে পারলো না দীপায়ন। সরাসরি সৌজিতার দিকে তাকালো সে। আর সেই মুহূর্তেই ওর জল ভরা চোখ দুটো দেখে মুহূর্তের জন্য ভুলে গেল তাদের মধ্যেকার সব দূরত্ব। সৌভিকের বলা কথাগুলো মুছে গেল মাথা থেকে। এইভাবে কাউকে মিথ্যে বলাটাও কি উচিত হচ্ছে? বোধহয় না। কিন্তু পর মুহূর্তে তার পায়ে এসে ঠেকলো বাস্তবের মাটিতে। সৌজিতার হাতটা নিজের হাতের উপর থেকে ঝটকা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালো দীপায়ন। কাটা কাটা কথায় উত্তর দিল, সৌজিতা, মিথ্যে বলবো না। একদম প্রথমে আমারও তোমাকে ভালো লেগেছিল একজন মডেল হিসেবে, কিন্তু সেটা সেখানেই শেষ হয়ে গেছে। তাতে ভালোবাসা কোথাও নেই।
আমি একজনকে ভালোবাসতাম, তাকেই এখনো ভালোবাসি, তাই আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো আমার কথা। তার কি হয়েছে যে ভালোবাসতাম বললে? কথা বলার মতো অবস্থায় নেই যদিও এই মুহূর্তে সৌজিতা, তাও এই কথাটা জিজ্ঞেস না করে থাকতে পারলো না। তবে কি তার ধারণা ভুল? দীপায়নের চোখে তার প্রতি যে ভালোবাসার ছায়া দেখেছে সেটাও মিথ্যা? কান্নায় গলা বুজে আসছে তার। দীপায়ন আবারও সেই একইভাবে উত্তর দিল, তার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, তাই কোনো অধিকার আর নেই। গল্পটা ওখানেই শেষ। তুমি আমাকে এই নিয়ে আর কোনো কথা বলবে না এবার থেকে, মনে থাকবে? মাথা নিচু করে নিল সৌজিতা। এরপরে তো আর কোনো কথাই বলা যায় না। কান্না চলে আসছে চোখের কোণে, কিন্তু না, আর কাঁদা যাবে না। প্রথম প্রেম নাকি বেশিরভাগ মানুষেরই স্থায়ী হয় না, তারও হলো না। এটাই ভাগ্যে ছিল বোধহয়। আর আজ অনামিকার সন্ধানে বেরোতে ইচ্ছে করে না, তবু বেরোবেও। বাইরে বৃষ্টি অবিরাম পড়ে যাচ্ছে। আজ তার দুঃখে আকাশটাও কি সমব্যথী হয়ে পড়ল? হতে পারে। মনে মনে একটা দৃঢ় সংকল্প করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সৌজিতা। দীপায়নের দিকে আর না তাকিয়ে ঝড়ের বেগে বেরিয়ে যেতে গেল দরজা দিয়ে। কিন্তু এগোতে পারল না বেশি দূর, কারণ পেছন ফিরে দেখলো শক্ত বলিষ্ঠ একটা হাত তার হাত ধরে আছে। দীপায়ন, এখনো তো ওর চোখ দেখে মনে হচ্ছে সেখানে সৌজিতা ছাড়া আর কেউ না। তাহলে ওকে মিথ্যা বলছে কোনো কারণে? সৌজিতার ভাবনায় ছেদ এনে নরম গলায় বলে উঠল দীপায়ন, বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া কোথায় যাচ্ছ? ভেতরে এসে বসো, বৃষ্টি থামলে বেরোবে। আমি যেতে পারবো। অযথা জেদ করো না সিজু, আসো ভেতরে। কথাটা বলে নিজেই চমকে উঠল দীপায়ন। মুহূর্তের অসাবধানতায় তার মুখ থেকে এই নামটা আবার বেরিয়ে গেছে। সৌজিতা কিছুই বুঝে উঠতে পারল না, বাধ্য মেয়ের মতো আবার স্টুডিওতে এসে বসলো। হাতটা ছেড়ে দিয়ে স্থির হয়ে বাইরেই দাঁড়িয়ে রইল দীপায়ন। এখনো তার মনস্থির হচ্ছে না কোনটা করা উচিত। ছুটে গিয়ে সৌজিতাকে জড়িয়ে বলবে যে সেও ওকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে, নাকি এভাবে কষ্ট দিয়ে দূরে সরিয়ে দেবে? না, দ্বিতীয় ভাবনাটাই ভালো। এতে সিজু ভালো থাকবে, কারণ তার নিজের কোনো বাড়ি নেই। একটু মাত্র ছবি এঁকে যা আয় হয় তাতে এই কলকাতা শহরে বাড়ি কেনা সম্ভব নয়। নিজের কোনো খাওয়া পড়া ঠিক নেই, সেখানে আরেকটা মেয়ের দায়িত্ব সে কিভাবে নেবে? অসম্ভব। আবেগের বশে এগিয়ে না গিয়ে বাস্তবকে মাথায় রেখে পিছিয়ে আসাই ভালো। বোঝাই যাচ্ছে সৌভিক বলে ছেলেটিকে সৌজিতা পছন্দ করে না, করবেও না। তাই তাকে আরো খারাপ হতে হবে, এতটা খারাপ হতে হবে যে তাকে ঘৃণা করে ভুলে সৌজিতা যেন সৌভিককে ভালোবাসতে পারে। এটাই ফাইনাল সিদ্ধান্ত। আর দুর্বল হওয়া যাবে না। সেই মতোই ভেতরে এসে সৌজিতার দিকে তাকিয়ে সে উঁচু গলায় বলল, সৌজিতা, তোমাকে সিজু ডাকার জন্য সরি। আমি যাকে ভালোবাসতাম, মানে এখনো বাসি, তাকে এই নামে ডাকতাম, তাই মাঝে মাঝে বলে ফেলি। তার নাম কি ছিল জানতে পারি? থমকে গেল দীপায়ন। তাড়াতাড়ি করে কি নাম বলবে ভেবে পেল না। ধরা যাতে না পড়ে তাই কোনো রকমে তোতলে তোতলে বলল, নাম জেনে তুমি কি করবে? তাতে তোমার কোনো দরকার আছে কি? তুমি নও এটুকু জেনে রেখো। আর আমার কাছে ছাতা আছে, সেটা নিয়ে তোমার কোথায় যাওয়ার আছে? তুমি যাও, কখনো আর এখানে আসবে না, এটা মাথায় রেখো। আমি না আসলেই তুমি খুশি হবে? হ্যাঁ, এখন যাও তাড়াতাড়ি। আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন দীপায়ন? চলে তো যাবই। আহত গলায় বলে উঠল সৌজিতা। সে এতটাই বিভ্রান্ত হয়ে গেছে যে আর কথাই বলতে পারছে না ঠিকভাবে। ছেলেটা চাইছে কি? একবার ভালো করে কথা বলছে, আবার একবার খারাপ করে কথা বলছে, কেন? কিন্তু দীপায়ন সেসবে কান দিল না। তাড়াতাড়ি করে একটা আঁকার কাগজ বের করে বলল, আমি আঁকতে বসবো এখন, বিরক্ত করো না প্লিজ, যাও চোখের সামনে থেকে। আর হ্যাঁ, পরে যেন আবার ছাতা ফেরত দেওয়ার অজুহাতে এখানে আসতে না দেখি, ওকে? ছাতাটা সৌজিতার হাতে দিতেই সে দ্রুত বেগে চলে গেল। দীপায়ন আর তাকালো না সেই দিকে। সৌজিতা চলে যেতেই হাতের সামনের কাগজটা কুচি কুচি করে ছিঁড়ে ফেললো। আগের দিনের কয়েকটা শুকনো রঙের প্যালেট ছিল, সেগুলো ছিটকে পড়লো বাইরে। উদ্ভ্রান্তের মতো মাথাটা চেপে ধরে বসে রইল সে। বৃষ্টি পড়ার বিরাম নেই। ছাতা মাথায় কিছুটা এগিয়েই থেমে গেল সৌজিতা। হঠাৎ করে ছাতাটা বন্ধ করে দিল সে। মুহূর্তের মধ্যে পুরো ভিজে একাকার হয়ে গেল তার শরীর। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সৌজিতা দেখলো ফুটপাথের পাশে একটা মধ্যবয়স্ক লোক তার বাচ্চা মেয়েকে নিয়ে বসে আছে। তারাও বৃষ্টিতে ভিজছে। দেরি না করে সেদিকে এগিয়ে গেল সৌজিতা। ছাতাটা ওদের দিকে এগিয়ে বলল, এ কি, বাচ্চাটা তো পুরো ভিজে গেছে, এই নিন ছাতাটা মাথায় দিয়ে কোনো ছায়ার নিচে গিয়ে দাঁড়ান। লোকটা মাথা তুলে অবাক হয়ে দেখলো একটা অল্প বয়সী মেয়ে পুরো কাক ভেজা হয়ে গেছে নিচে, অথচ ছাতাটা তাদের দিতে চাইছে। সে আস্তে আস্তে বলল,
মা, তুমি নিজেও তো ভিজছো। হ্যাঁ, আমার একটু ইচ্ছে হচ্ছে ভেজার। আপনারা তো আর ইচ্ছে করে ভিজছেন না, অসুবিধায় পড়ে ভিজে গেছেন। অস্বস্তির কিছু নেই, বাচ্চাটার ভিজে জ্বর হয়ে যাবে। নিন ছাতাটা। আর কোনো কথা না বলে ছাতাটা নিয়ে নিল লোকটা। তারপর নাতনিকে নিয়ে আস্তে আস্তে কোনো ছাউনির খোঁজে এগিয়ে গেল। যাওয়ার সময় সে আরেকবার পেছন ঘুরে সৌজিতার দিকে চেয়ে দেখলো মেয়েটা এখনো বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে। অদ্ভুত মেয়ে তো। বৃষ্টির ফোঁটা আর চোখের জল ততক্ষণে মিলেমিশে এক হয়ে গেছে সৌজিতার। কি রে, এ কি অবস্থা হয়েছে তোর? এরকম পুরো ভিজে গিয়েছিস কেন? বৃষ্টির মধ্যে কোথাও দাঁড়াতে পারিসনি? মায়ের কথার কোনো উত্তর না দিয়ে ভিজে পোশাকেই নিজের ঘরে চলে গেল সৌজিতা। ঠান্ডায় তার শরীর অসম্ভব কাঁপছে, মাথাটাও ধরে গেছে। ঘরের দরজা বন্ধ করে বিছানায় না বসে মেঝেতেই বসে পড়ল সে। আর চোখে দিয়ে জল বেরোবে না এই মুহূর্তে। সব শেষ বোধ হয়। চুপ করে বসে থাকতে থাকতে নিজের কাজের জন্য নিজের উপরই হাসি পেল তার। কেন ভাবছে সে একটা বাইরের ছেলের কথা এইভাবে? 1.5 মাস আগেও তো দীপায়ন ছিল সম্পূর্ণ অচেনা একজন মানুষ, আর আজ সেই ছেলের জন্যই সে কাঁদছে। এর থেকে অদ্ভুত আর কি হতে পারে? সৌভিক এত বছর ধরে তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, কই ওর প্রতি তো কখনো এরকম ফিলিংস আসেনি। ভগবান কেন সব সময় এমন নিষ্ঠুরতা করেন? যা কিছু পাওয়ার নয় সেদিকেই টেনে নিয়ে যান আমাদের। সে নিজে এত গুরুত্ব দিলেও দীপায়ন তো তাকে এত গুরুত্বপূর্ণ ভাবেই না। দীপায়নের কাছে সৌজিতা ছিল কেবল একটা মডেল মাত্র, আর কিছু না, কিছু না। মনে মনে এই কথাগুলো বিড়বিড় করতে লাগলো সৌজিতা। পুরো পৃথিবীটা যেন বনবন করে ঘুরছে। তার চোখের সামনে সবকিছু কেমন ধোয়া ধোয়া লাগছে। কালচে একরাশ ধোয়ার মাঝখানে দীপায়ন বসে আছে, এক মনে ছবি আঁকছে। তারপর আস্তে আস্তে সবকিছু অন্ধকার হয়ে আসতে লাগলো। জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লো সৌজিতা। ঠান্ডায় তার শরীর তখন বরফের মতো ঠান্ডা। কপালে একটা উষ্ণ হাতের স্পর্শে চোখ মেলে চাইল সে। আবছা ভাবে দেখতে পেল বিছানার পাশে চিন্তিত মুখে বসে আছে মা। তার পেছনে দাঁড়িয়ে আছে সৌভিক। ওকে চোখ মেলতে দেখে ব্যস্তভাবে বলে উঠল সে, উফ, যা টেনশনে ফেলে দিয়েছিলে না। 4 ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে আছো। বাড়িতে বিশেষ কেউ নেই। কাকিমা ভয়ে পেয়ে শেষ অবধি আমাকে ফোন করলো। তার মধ্যে আবার দরজা বন্ধ ছিল ভেতর থেকে। এত কথা শুনে বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল সৌজিতা। কোনো শব্দ শুনতে তার ভালো লাগছে না। সেটা বুঝতে পেরেই বোধহয় সৌজিতার মা কথাটা ঘুরিয়ে দিলেন। তিনি একটু হেসে বললেন, সৌভিক চলো, আমরা বরং বাইরে গিয়ে বসি, ও একটু রেস্ট নিক। ডাক্তার তো এসে পড়বেনই এবার। কাকিমা আপনি যান, আমি আসছি। তিনি বেরিয়ে যাওয়ার পরই সৌজিতার হাতটা আলতো করে ধরল সৌভিক। সৌজিতা কোনো প্রতিবাদ করলো না। কথা বলতে ভালো লাগছে না তার। জীবনটা পুরো ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে সে। যা পারে হয়ে যাক। সৌভিক বুঝতেই পারছে নিশ্চয়ই ওই অনাথ ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিল সৌজিতা। সে ইগনোর করেছে, সেই জন্য হয়তো এইসব নাটক কাণ্ড করছে এখন। ছেলেটাকে ভালো বলতে হয়, এক কথায় কাজ করে দিল। তাই মনের আনন্দে সে যথাসম্ভব মিষ্টি গলায় বলে, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি সৌজিতা? কেন এমন করছো? আমি কি এতটাই খারাপ যে একটুও ভালোবাসা যায় না? আমার কোনো কথা বলতে ইচ্ছা করছে না, প্লিজ এখন যাও এখান থেকে। ক্লান্ত গলায় উত্তর দিল সৌজিতা, কিন্তু তবু সৌভিক ছাড়ল না। তাকে এখন প্রমাণ করতেই হবে যে সৌজিতার এই অবস্থায় সে কতটা চিন্তিত। ওই দীপায়ন ছেলেটার ভূত মাথা থেকে নামানো গেছে। এবার একটু বেশি করে সহানুভূতি দেখালেই সৌজিতা দুর্বল হয়ে পড়বে তার প্রতি। বিয়েটা জাস্ট হয়ে যাক একবার, আর কতদিন তখন নিজেকে সামলাবে? পারবে না, কিছুতেই না। সৌজিতার দিকে আরেকটু এগিয়ে এসে সে বলল, মাথায় হাত বুলিয়ে দিই, ভালো লাগবে। এত জেদ নিয়ে থেকো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসি সৌজিতা। এতদিন অনেক দূরে ঠেলে রেখেছো, আর কতদিন চলবে এভাবে? সৌজিতা আর বাধা দিল না। চোখ বন্ধ করে নিজের সাথে নিজেই যুদ্ধ করতে লাগলো। একবার মনে হলো দীপায়নকে উচিত শিক্ষা দেওয়ার জন্য সৌভিককে বিয়ে করে নিলে কেমন হয়। তারপর আবার মনে হলো যে দীপায়ন এতে শাস্তি বা পাবে কিভাবে? সে তো অন্য কাউকে ভালোবাসে বলল, তাহলে? আর তখনই মনে পড়ল দীপায়নের কাছে তার একটা ছবি আছে, যেটা সে অনামিকার ছবি থেকে এঁকেছিল। ওটা নিয়ে নিতে হবে যেভাবেই হোক। এমনিতেও অনামিকাতে ঠিকানাটা যেতে হবে, তাই স্টুডিওতে যেতে অসুবিধা হবে না। আরেকবার সে যাবে ওই স্টুডিওতে, দীপায়ন যত বাধাই দিক। যে তাকে এতটা কষ্ট দিল, নিজের ছবি সে তার কাছে কিছুতেই রাখতে দেবে না। 4 দিন পর দীপায়ন স্টুডিও খুলে সবে ঢুকেছে ভেতরে। হঠাৎ লক্ষ্য করলো বাইরে যেন একটা পরিচিত মুখ দেখা যাচ্ছে। সেই মুখ যে কতটা পরিচিত তা কিছু পরে টের পাওয়া গেল। দীপায়ন হাঁ করে দরজার দিকে তাকিয়ে রইল। সৌজিতা এসেছে, একটা হলুদ রঙের শাড়ি পরে। আজ একটুও সাজেনি মেয়েটা। খোলা রুক্ষ চুলে মুখটা ভীষণ বিষাদময় লাগছে, তবু তাকে কি ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে সে বিষণ্ণতাটাই তার মুখে মানানসই। হলুদ প্রজাপতির মতো ধীরে ধীরে সে সামনে এলো। দীপায়ন তখনও চোখ ফেরাতে ভুলে গেছে।
সৌজিতার কথায় তার চমক ভাঙল। দীপায়ন বাবু, আমার একটা ছবি আপনার কাছে আছে তাই না? আমি সেটা ফেরত নিতে এসেছি। কষ্ট হলেও সৌজিতার আপনি ডাকে একটুও চমকালো না দীপায়ন। এটাই তো ভবিতব্য। কয়েক বছর পর সৌভিকের স্ত্রী হয়ে যখন মেয়েটার সাথে দেখা হবে, কোলে একটা ছোট্ট বাচ্চাও হয়তো থাকবে, তখন তো আর আগের মতো তুমি তুমি করে ঘনিষ্ঠভাবে কথা হবে না। তাই আগে থেকে অভ্যাস থাকাই ভালো। কোনো উত্তর না পেয়ে আবার বলল সৌজিতা, কি হলো? আমি কিছু বলছি আপনাকে, শুনতে পাচ্ছেন না? আমি ছবি ফেরত চাই। সরি ম্যাডাম, যেটা আপনার প্রাপ্য সেটা আগেই দেওয়া হয়ে গেছে, আর কিছু আপনার পাওনা নেই। মানে? মানে যেটা শুনলেন সেটাই। তুমিও আমাকে আপনি আপনি করছো দীপায়ন? এতটা প্রফেশনাল তুমি? এতটা? কোনো গুরুত্ব আমার নেই তাই না? একটুও না। এতক্ষণ কঠিন আবরণে নিজেকে আটকে রেখেছিল সৌজিতা, কিন্তু আর পারল না। এতটা উপেক্ষা মেনে নেওয়া যাচ্ছে না, কিছুতেই না। চিৎকার করে উঠল সে, আমি কিচ্ছু জানি না, আমার ছবি ফেরত চাই, ব্যাস। তুমি দেবে হ্যাঁ কি না? না, দেব না। আপনি এখন আসুন, আমি স্টুডিও বন্ধ করে দেব। আপনার জন্য হয়তো আমাকে ঠিকানাও বদলাতে হতে পারে দেখছি। সৌজিতা নড়ল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অতিরিক্ত আঘাতে সে পাথর হয়ে গেছে। এতটা অপমানও কি তার প্রাপ্য? বোধ হয় না। স্টুডিও চারিদিকটা একবার দেখে নিল সৌজিতা। কোথাও তার ছবিটা নেই। তার মানে ছবিটা নিশ্চয়ই দীপায়নের মেসে আছে। ওখান থেকে আনতে হবে ওটা। যেভাবেই হোক সব সম্পর্ক চুকিয়ে ফেলবে। আর কথা না বাড়িয়ে স্টুডিও থেকে বেরিয়ে এলো সে। আর পেছন ফিরে তাকানো যাবে না, আর না। অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসাটা খুব জরুরি। অনেক আত্মসম্মান নষ্ট হয়েছে, আর সম্ভব না। মরে যাওয়ার আগে অবধি আর সে কখনো এখানে আসবে না। লম্বা লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতে একবার থমকে দাঁড়ালো সৌজিতা। তারপর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি করে একটা চলতি বাসে উঠে পড়লো। প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। দাঁতে দাঁত চেপে এই কয়েকটা দিন কাটিয়ে দিয়েছে সৌজিতা। প্রতিদিন প্রতিটা মুহূর্তে দীপায়নের কথা মাথায় এসেছে তার, তবু নিজেকে আটকে রেখেছে কষ্ট করে আজকের অপেক্ষায়। সৌভিক ইদানিং খুব বাড়াবাড়ি করছে। সৌজিতা যতই কষ্টে মুচড়ে যাচ্ছে, ততই সে জয়ের হাসি হাসছে। যেন এই সব কিছুই সব তার জানা ছিল। নিজেকে অসহ্য আর অসহায় লাগছে খুব সৌজিতার। কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। তবে এত খারাপের খবরের মাঝে দুটো ভালো ঘটনা ঘটেছে, যাতে কিছুটা হলেও যন্ত্রণা লাঘব হয়েছে। প্রথমটা হলো, একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিল সৌজিতা, সেই জবটা কনফার্ম হয়ে গেছে। আর দ্বিতীয় এবং প্রধান ভালো কারণ হলো, ছোটবেলার সেই বান্ধবী অনামিকার সাথে তার দেখা হয়েছে এবং কথাও হয়েছে। তাকে দেখে চমকে উঠে অনামিকার সেই তাকানোটা কখনো ভুলবে না সৌজিতা। ঠিকানা খুঁজে খুঁজে যেদিন ওদের বাড়ি গিয়েছিল, তার 2 দিন আগে সবে নাকি অনামিকা এসেছে। দরজা খুলে অনামিকা হঠাৎ করে তাকে দেখে চিনতে পারেনি। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। তারপর ছোটবেলার সে ছোট্ট ছটফটে একটা মেয়ের সাথে মুখের মিল পেয়ে যেতেই এক মুহূর্ত দেরি করেনি। কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনামিকা কান্না চোখে জড়িয়ে ধরলো সৌজিতাকে। আস্তে আস্তে বলল, সৌজিতা তুই? আমি ভাবতে পারছি না রে, তুই? সে ছোট্টবেলার তুই? আমি। কেমন আছি সোনু? ওসব ফর্মাল কথা রাখ। আমি যেমনই থাকি আগে, তবে এই মুহূর্তে আমার থেকে খুশি আর কেউ নেই, আর কেউ না। চিৎকার করে উঠল অনামিকা। প্রাথমিক বিস্ময় কাটিয়ে সে এখন আনন্দে উত্তেজনায় কাঁপছে। হাত ধরে টেনে ঘরের ভেতরে নিয়ে গেল সৌজিতাকে। অনামিকার মায়ের সাথে অল্প কিছু কথাবার্তা বলল সৌজিতা। তারপর তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসালো অনামিকা। খুশি খুশি মুখে জিজ্ঞাসা করলো, তুই আমার খোঁজ কিভাবে পেলি রে? আমি মাকে তোর কথা জিজ্ঞেস করেছি মাঝে মাঝে, মা বলতে পারিনি। আমি এখনো ভাবছি এটা স্বপ্ন। কিন্তু তুই এত চুপচাপ হয়ে গেছিস কেন? আগে তো খুব চেঁচামেচি করতিস। এই কথা শুনে একটু হাসলো সৌজিতা। তারপর নিচু গলায় বলল, জীবনের সবকিছুই হিসেব রে অনু। একটা জিনিস পেলে আরেকটা জিনিস হারাতে হয়। কি সব বলছিস? কেমন আছিস তুই এবার বল বরং। আমি কিন্তু দারুণ আছি। তোকে মনমরা লাগছে কেন রে? সব বলবো দাঁড়া। এতদিন পরে দেখা হলো, এখন সব আনন্দের কথা হবে। ওকে, অনেক গল্প করব আজকে, অনেক। কেমন? সেদিন ওরা দুজন অনেক গল্প করেছিল। দুজন অভিন্ন হৃদয় বান্ধবীর এতদিনের জমানো কথা ঝর্ণার বেগে বয়ে যাচ্ছিল। এখানে অনামিকার চেনা তেমন কেউই নেই, তাই সব জেনে শুনে নিল সৌজিতার থেকে। আর তখনই ও দীপায়নের ব্যাপারটা জানতে পারলো, কারণ তাকে খুঁজে পাওয়ার গল্পের মধ্যে দীপায়নই তো প্রধান যোগসূত্র। তবে দীর্ঘদিনের জীবনের অভিজ্ঞতা থেকে অনামিকা সৌজিতাকে এই নিয়ে কোনো সান্ত্বনা দেয়নি, বরং মনের জোর দিয়ে বলেছিল, দেখ সৌজিতা, আমি জানি না হঠাৎ করে ছেলেটা কেন এরকম করছে। ওর আঁকা ছবি তো মা আমাকে উপহার দিয়েছে, আমি দেখেছি দারুণ আঁকে। তবে তোর প্রতি ওর ভালোবাসা হওয়ার কথা ছিল। আগে ঘটনা যেভাবে এগোচ্ছিল তাতে তো তাই বলে, কিন্তু হঠাৎ ওর মত বদল কেন হলো সেটাই আশ্চর্যের। আমার মনে হয় কোথাও কোনো গন্ডগোল হচ্ছে। কিসের গন্ডগোল সেটা জানি না,
খুঁজে বের করতে হবে। আমি চেষ্টা করব। পরের সপ্তাহে দেখা করবি আমার সাথে, ওকে? দীপায়নের মেসে যাব আমরা, আসল ব্যাপারটা বের করব। যদি দেখি যে সত্যি দীপায়নের তোর প্রতি কোনো অনুভূতি নেই, তাহলে আর দুবার কখনো ওর কথা ভাববি না, কেমন? অনেক কষ্টের পর আজ সৌজিতা তুলনামূলক মানসিকভাবে সুস্থ আছে। তাকে তো সিদ্ধান্তে আসতেই হতো, কারণ আগামীকালই সে আর অনামিকা দীপায়নের মেসে যাবে বলে ঠিক করেছে। অনামিকা শেষ চেষ্টা করবে বলেছে। যদি কাজ হয় হবে, না হলে এটাই শেষ। আর নিজের মান সম্মান খুইয়ে সে ভালোবাসা বিক্রি করবে না। তাই মানসিকভাবে প্রস্তুত থাকা একান্ত দরকার। তবে এত কিছুর মাঝখানে সব থেকে বেশি বিরক্ত যার জন্য হচ্ছে সৌজিতা, তা হলো সৌভিক। ছেলেটা যেন ভীষণ একগুঁয়ে হয়ে গেছে ইদানিং। বিয়ের জন্য একেবারেই উঠে পড়ে লেগেছে। মা বাবাও এই দীপায়নের ঘটনাটা জেনে যাওয়ায় চাপ দিচ্ছে। মাঝে মাঝে একটা ব্যাপারে খুব অবাক হয়ে যায় সৌজিতা। সেটা হলো সৌভিক আর কখনোই দীপায়নের প্রসঙ্গই তোলে না, যেন সে এইসব প্রসঙ্গে একটুও বিরক্ত নয়। অথচ তার মতো ছেলেরই আগে বিরক্ত হওয়ার কথা। তার বদলে এতটা নিষ্পৃহ থাকায় একটু বেশি খটকা লাগছে মনে। আচ্ছা, কোনোভাবে এই ঘটনার সাথে সৌভিক যুক্ত নয় তো? হতেও পারে, কিন্তু তাহলে দীপায়ন সে ব্যাপারে কিছু তো বলতো, এভাবে চুপচাপ থাকতো না। ভগবান জানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আপাতত এখন নিজের চাকরিটা করবে সৌজিতা, আর কোনো দিকে মন দেওয়া যাবে না। জীবনটা নিজের, এটা একবারই পাওয়া গেছে, তাই নষ্ট না করে উপভোগ করাটাই শ্রেয়। আসলে ওই উপরে সবার অলক্ষ্যে বসে থাকা একজন এমনভাবে সবকিছু সাজিয়ে রেখেছেন যে আমরা সামান্য খুশির জন্য ও অন্যের উপর নির্ভর করি। কষ্ট পাওয়ার ভয়ে বারবার ছুটে যাই সেই মানুষটার কাছে, যে নিজেই আমাদের কষ্ট দেয়। দিনের শেষে এটাই প্রমাণ হয় আমরা প্রত্যেকেই স্বার্থপর। নিজেকে প্রচন্ড ভালোবাসি, অথচ বুঝতে পারি না। কি রে, অনেকক্ষণ এসেছিস নাকি? কথাটা বলে হাসতে হাসতে এগিয়ে এলো অনামিকা। মেয়েটাকে হাসি খুশি দেখতে ভারী ভালো লাগে সৌজিতার। অনেক কষ্ট পেয়েছে জীবনে, কতগুলো বছর দেশের বাইরে কাটিয়েছে সে ওই বাবার জন্য। অনামিকা বলেছে কয়েক বছর আগে নাকি তার বাবা মারা গেছে। কথাটা বলতে বলতে সে কেঁদে ফেলেছিল। সৌজিতা আশ্চর্য হয়ে গিয়েছিল যে বাবার জন্য এত কষ্ট পেল সে, এত কাণ্ড হলো, সেই বাবার জন্য এখনো চোখের জল আসে। অনামিকা কাঁদতে কাঁদতে উত্তর দিয়েছিল, জানিস সৌজিতা, বাপি আগে খুব ভালো ছিল। ছোটবেলায় বাপির কাঁধে উঠে চারিদিকে ঘুরতাম। সুখের একটা পরিবার ছিল আমাদের। বাপি তখন মদ খেত না, কিন্তু তারপর আমাদের বাড়িটা বন্ধক দেওয়ার পরই মদ ধরলো বাপি। তারপর থেকে কেমন যেন হয়ে যেতে থাকলো। যখন মদ্যপ থাকে না তখন কত ভালোবাসতো আমাকে, হাত ধরে ক্ষমা চাইতো, আবার মদ পেটে পড়লে অন্যরকম হয়ে যেত। মামা বাড়ির সবাই বাবাকে কত বাজে বাজে কথা বলেছে, অপমান করেছে। হয়তো বাপি সেগুলো শোনারই যোগ্য ছিল, কিন্তু তাও আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় জানিস। অনামিকার কথায় সেদিন নিজেও চোখের জল ধরে রাখতে পারেনি সৌজিতা। তার বাবা মা, পরিবার ভালো বলেই হয়তো এই সবের অভাব কখনো বোঝেনি সে। তবে বাবা মা, পরিবার এগুলো যে কতটা গুরুত্বপূর্ণ জীবনে, তা অনামিকার চোখের জল দেখলেই খুব ভালোভাবে উপলব্ধি করা যায়। এখন অনামিকা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি জয়েন করেছে সবে। ইউক্রেনে থাকাকালীন নাকি এখানের কোনো ছেলের সাথে প্রেমও হয়েছিল। সেই ছেলেটার সাথেও সম্পর্ক রয়েছে ভালোভাবে। ভগবান এবার সবকিছুই ওর সাথে ভালো করুক, এটাই মনে প্রাণে চায় সৌজিতা। কিরে, ওই শুনতে পাচ্ছিস না আমার কথা? কি ভাবছিস চুপ করে? অনামিকার ডাকে ভাবনার জগৎ থেকে ফিরল সৌজিতা। তাড়াতাড়ি করে বলল, হ্যাঁ কিছু বলবি? সরি রে, একটু মনস্ক হয়ে গিয়েছিলাম। চল এবার, তাই দেরি হয়ে যাবে এবারে। দীপায়ন বেরিয়ে যাবে, তাহলে আর কথা হবে না। দেখা যাক কি হয়। ওরা দুজনে যখন গন্তব্যস্থলে পৌঁছালো তখন প্রায় দুপুর হয়ে এসেছে। দীপায়নের এখনই তো মেসে খেতে আসার কথা। অনামিকা মেসের সামনে টেবিলে বসে থাকা একজনকে জিজ্ঞেস করলো, দাদা, এই মেসে দীপায়ন বোস নামে যিনি থাকেন, উনি কি খেতে এসেছেন নাকি পরে আসেন? ছেলেটা একবার তীক্ষ্ণ নজরে ওদেরকে দেখে তারপর মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, দীপুদা, আসতে দেরি আছে। আপনারা ওনার ঘরে গিয়ে বসুন, চলে আসবেন একটু পরে। আমরা ওনার ঘরে বসবো মানে? ওনার ঘরে কি তালা দেওয়া নেই নাকি? আর আমাদের মতো অচেনাদেরও আপনি সরাসরি ভেতরে পাঠিয়ে দেন নাকি? দেখেন ম্যাডাম, এটা ছেলেদের মেস, অনেক রকম লোকজন থাকে, তাদের অনেক রকম কথা। এখানে বসলে সেসব শুনতে হবে। দীপুদার দুটো ঘরের মধ্যে বাইরের ঘরটা খোলাই থাকে। বাইরের কেউ এলে ওনার খোঁজে ওখানেই বসাই। আপনারাও ভদ্র ঘরের মেয়ে, আর তার মধ্যে এই ম্যাডামকে তো আমি চিনি। আপনার নাম সিজু, তাই তো? সৌজিতার দিকে আঙুল দেখিয়ে সে বলল কথাটা। অনামিকার সৌজিতা দুজনেই প্রচন্ড অবাক হয়ে গেছে। এই ছেলেটা বলে কি? তাকে চেনে কিভাবে সম্ভব? আবার নামও বলছে সিজু। আর স্থির থাকতে পারলো না সৌজিতা। তাড়াতাড়ি করে ওই ছেলেটাকে বলল, তুমি আমাকে কিভাবে চেনো? প্লিজ বলো।
আমার জানাটা খুব দরকার। কে বলেছে তোমাকে? আকস্মিক আপনি থেকে তুমি বলা ছেলেটা ঘাবড়ে যায়, তারপর এদিক ওদিকে তাকিয়ে গলা নামিয়ে ফিসফিস করে বলে, কাউকে বলবেন না। আসলে আমার ছবি আঁকা দেখতে হেব্বি লাগে। দীপুদা যখন আঁকে লুকিয়ে লুকিয়ে দেখি, তখন দেখেছি আপনার ছবি আঁকা রয়েছে দাদার ঘরে। সে প্রচুর ছবি। আমি তো ভেবেছিলাম ওটা দাদার প্রেমিকা। জানালা দিয়ে নাম দেখেছি, ছবি তলায় নাম লেখা সিজু। তা আপনি কি সত্যি দাদার ইয়ে? সৌজিতা পাথরের মতো দাঁড়িয়ে আছে, আনন্দে তার বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে। কি শুনছে সে এগুলো? সব সত্যি না মিথ্যে? তাকে এখনই দেখতে হবে ওই ছবিগুলো। সম্বিত ফিরে পেয়ে তাড়াতাড়ি করে ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলল, ভাই তোমার কাছে ওই ঘরের চাবি আছে, একটু দেওয়া যাবে প্লিজ? বলো। চাবি তো আছে, কিন্তু দীপুদা জানলে রাগ করবে। কেউ রাগ করবে না, প্লিজ তুমি আমাকে ওই ঘরে একবার নিয়ে চলো প্লিজ। আচ্ছা চলেন, তাড়াতাড়ি করবেন যা করার। এই বলে বেজার মুখে ছেলেটা চাবি নিয়ে দোতলার দিকে এগোতে লাগলো। অনামিকা আর সৌজিতা ওর পেছনে পেছনে গেল। মিনিট দুয়েক পরে যখন ঘরটা খোলা হলো, ওদের তিনজনের কেউই প্রথমে কোনো কথাই বলতে পারলো না, কারণ ঘর জুড়ে অসংখ্য অসাধারণ সব ছবি। একবার দেখলে আর চোখ ফেরানো যায় না। তারই মধ্যে নিচের অনেকগুলো পরপর ছবি রাখা, যেগুলোর প্রত্যেকটারই মডেল আর কেউ নয়, সৌজিতা স্বয়ং। বিভিন্ন মুহূর্তের ছবি, যে যেভাবে সে দেখা করেছে দীপায়নের সাথে, ঠিক সেইভাবে। কোনো কোনো ছবিতে ভালোবাসার চিহ্ন আঁকা। মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছে ওরা। ইতিমধ্যে সৌজিতার চোখে এসে গেছে একরাশ জল। সে খুব ভালোভাবে বুঝতে পারছে যে দীপায়নের অতীত কল্পনার সিজু সে নিজেই। হ্যাঁ, দীপায়নও তাকে সমানভাবে ভালোবাসে, কিন্তু কেন এত কিছু চেপে গেল ছেলেটা? কেন? কিসের পিছু টান এত? অনামিকাও একভাবে তাকিয়ে রয়েছে ঘরের দেওয়ালের দিকে, মাঝে মাঝে একবার তাকাচ্ছে সৌজিতার দিকে। মেয়েটা কেঁদে ফেলেছে আনন্দে। ভীষণ সুন্দর একটা মুহূর্ত এটা, ভীষণ অমূল্য। তবে মেসের ছেলেটা এবার তাড়া দিল। আরে হয়েছে হয়েছে, আর দেখতে হবে না। এইবার দীপুদা চলে এলে আমার খবর আছে, পুরো শেষ করে ফেলবে। দাদা খুব রাগী। আমি বন্ধ করে দিই এবার ঘরটা। আপনারা কি বসবেন? না, আমরা চলে যাব এখন। দীপায়নবাবু আসলে আমাদের কথা বলতে হবে না, কেমন? অনেক ধন্যবাদ আপনাকে। কথাটা সৌজিতার বদলে অনামিকাই বলে দিল। মেয়েটা এখন আর কথা বলার অবস্থায় নেই। তারা দুজন আস্তে আস্তে নিচে নামলো। মেস থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরলো। সৌজিতা মনে মনে ভেবে পাচ্ছে না যে এরপর কি করা উচিত। আজ আর কোনো কাজ নয়, কারণ আজ রবিবার, তাই সন্ধ্যের পর দীপায়ন আর স্টুডিও খুলবে না। এবার শুধু কালকের অপেক্ষা। প্রেমের শুরুটা যেখান থেকে, সম্পর্কটা সেখান থেকে শুরু করা উচিত। আগামীকাল স্টুডিওতে গিয়ে ছেলেটাকে চেপে ধরতে হবে। পেট থেকে সব কথা বের করতে হবে। তার মনে এখন অনেক প্রশ্ন, অনেক। সব প্রশ্নের উত্তর জানা একান্ত প্রয়োজন, কিন্তু উত্তর পাওয়া আর গেল না। আগামীকালের অপেক্ষা পরিণত হলো অনির্দিষ্টকালের জন্য। সেদিন সৌজিতারা মেস থেকে চলে আসার পরপরই দীপায়ন খেতে আসে। মেসের ম্যানেজিং এর ছেলেটা সব চাপার চেষ্টা করলেও কিভাবে যেন সে জেনে যায় ওদের আসাটা। আসলে মেসে মহিলা খুব একটা আসেন না, তাই সেদিন সৌজিতাদের আসার সময় আশেপাশের অনেকে দীপায়নের নামটুকু শুনেছিল। সেই থেকে গুঞ্জন শুরু, আর দীপায়নের কান অবধি কথাটা যাওয়া সবটাই ঘটতে বেশি সময় লাগেনি। সবশেষে মেসের ছেলেটিকে চাপ দিতে সেও সব কথা স্বীকার করে নেয়। সেদিন সারাটা সন্ধ্যা ভাবার জন্য একটু সময় নিল দীপায়ন। এর মধ্যেই একদিন সৌভিক বলে ছেলেটা এসেছিল তার কাছে ধন্যবাদ জানাতে। সৌজিতার বাবা মা যে সৌভিকের সাথেই মেয়ের বিয়ে দিতে চান, সেই নিয়ে একটা ভিডিও রেকর্ডিং করেও তাকে দেখালো। এসব প্রমাণের যদিও কোনো দরকার ছিল না। দীপায়ন এমনিতে জানে যে তার মতো অনাথ প্রায় বেকার ছেলের সাথে কোনো বাবা মাই মেয়ের বিয়ে দেবে না। তবু মাঝে মাঝে সৌজিতার কথা ভেবে সব ভুলে ছুটে যেতে ইচ্ছে করে, কিন্তু নিজেকে সংযত করে দীপায়ন, কারণ সে বাস্তবের কাঠিন্য জানে। আজ হয়তো সৌজিতা তাকে ভালোবেসে সংসার করতে এগিয়ে আসবে, তবে কয়েক বছর পরে তার ভুল ভেঙে যাবে, শুরু হবে অশান্তি। চোখের সামনে বান্ধবীরা যখন বড়লোক প্রতিষ্ঠিত স্বামী নিয়ে দেখা করবে, সেখানে সবার সামনে নিজেকে হীন মনে করবে মেয়েটা। বাবা মা না থাকার কষ্টটা সে খুব ভালো করেই বোঝে, তাই দরকার নেই কোনো মায়া বাড়িয়ে। আজ সত্যিটা জানার পর হয়তো তার প্রতি আরো দুর্বল হয়ে পড়েছে সৌজিতা। কষ্টের ধাক্কা সামলাতে পারবে না, কিন্তু একটা সুন্দর ভবিষ্যতের জন্য এতটুকু করা যেতেই পারে। কি দরকারটা ছিল এসবের? দিব্যি তো চলছিল জীবন। একটা ছবি নিয়ে কোথা থেকে কি হয়ে গেল। আর দেরি করলো না দীপায়ন। উত্তরবঙ্গের কাছে ওই শিলিগুড়ির ওইদিকে তার এক পরিচিত আছে, একটা টেলিফোন করে চলে গেলেই হয়। এই নিয়ে আগেই ভাবা ছিল তার, তাই আর অসুবিধা হলো না। স্টুডিওটাও তো তার নয়, ছবিগুলো নিয়ে চলে গেলেই আর কোনো পিছুটান থাকবে না। কিছুটা ভেবে বিছানায় বসে বসে অনাথ আশ্রমের হেডকে একটা চিঠি লিখলো সে স্টুডিওর ব্যাপারে। তারপর রাতের অন্ধকারে সামান্য জিনিসপত্র গুছিয়ে স্টুডিওর আঁকাগুলো নিয়ে কাউকে কিছু না বলে স্টেশনের দিকে রওনা হয়ে গেল দীপায়ন। নিজেকে ভীষণ নিষ্ঠুর মনে হচ্ছিল তার। একটা মেয়ে এতটা ভালোবেসে তাকে চাইছে, আর সে খালি প্রতিদানে অবহেলাটুকুই দিয়েছে, কিন্তু কিছু করারও নেই তার এছাড়া।
গভীর রাতে একদিকে যখন অপেক্ষার প্রহর গুনছে সৌজিতা, অপরদিকে তখন তার সমস্ত আশাকে ভেঙে দিয়ে রাতের অন্ধকারের বুক চিরে অনেক দূরে হারিয়ে গেল দীপায়ন। 8 বছর পর। ম্যাম, আমি কি আপনাকে একটু হেল্প করে দেব? না না, আমি পারবো, থ্যাঙ্কস। কোলের বাচ্চাটাকে সামলাতে সামলাতে উত্তর দিল সৌজিতা। খুব দুষ্টু হয়েছে এই মেয়েটা, একদম কথা শুনতে চায় না। আর একে খাওয়াতে হলে তো আর কোনো কথাই নেই, সে এক যুদ্ধ রীতিমতো। যদিও মুখে বলল সামলাতে পারবে, তাও কিছুতেই পারছিল না সৌজিতা। মিষ্টি হেসে সামনের মেয়েটা আবার বলল, ম্যাম দিন না আমাকে, আপনি বাকি কাজগুলো সেরে নিন, একটু পরে তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে। হ্যাঁ ওকে, একটু নাও তো একে, আমি কাজ করে নিই। আচ্ছা, আপনাদের ওই বিশেষ অতিথি যিনি, উনি কখন আসবেন? কে, দীপায়ন বাবু? উনি এসে পড়বেন একটু পরেই। উনি নামেই বিশেষ অতিথি, আসলে একদম সাদামাটা মানুষ। কি বললেন? অস্ফুট স্বরে বলে উঠল সৌজিতা। আবার সেই নাম? আবার যে নামটার থেকে সে পালিয়ে পালিয়ে বেরিয়েছে ক্রমাগত, যার ওপর তার এত অভিমান, সেই নাম তাকে আবার শুনতে হলো। শিলিগুড়িতে একটা প্রজেক্টের জন্য এসেছে সে, এখানে ওই নাম। তবে এ কি সেই দীপায়ন নাকি অন্য কেউ? ভগবানই জানেন। আর অপেক্ষা করতে মন চায় না, একদম না। কিন্তু এবারে আর অপেক্ষা করতে হলো না। 8 বছর আগে যে দিনটার জন্য অপেক্ষা করে সফল হয়নি সৌজিতা, আজকে এক নিমেষে সেটা হয়ে গেল। সেদিন যখন স্টুডিও, মেজ সর্বত্র গিয়ে সৌজিতা শুনেছিল যে দীপায়ন নিখোঁজ, কোনো খবর না দিয়ে চলে গেছে কোথাও, তখন কেমন যেন বোকা বোকা লাগছিল নিজেকে। হা করে একভাবে তাকিয়েছিল সে। অনামিকা অনেক সান্ত্বনা দিয়েছিল বটে, কিন্তু তার কষ্ট হয় তার মতো করে। কেউ তো আর সেটা অনুভব করতে পারে না, এটাই বাস্তব। সেটা মেনেও নিয়েছিল সৌজিতা। সে আর কাঁদে না, নিজেকে শক্ত করে নিজেকেই আঁকড়ে ধরেছিল। কারোর হাতের প্রয়োজন হয়নি এক মুহূর্তের জন্য। আজকের প্রধান অতিথি বিশিষ্ট অঙ্কন শিল্পী মিস্টার দীপায়ন বোস দাঁড়িয়ে রয়েছেন মঞ্চে। 8 বছর পরেও শরীরের গঠন সেই একই রকম, সেই দীপায়নই বটে। গায়ে পাঞ্জাবি, হালকা এলোমেলো চুল, বড় বড় সুন্দর দুটো চোখ, তাতে যোগ হয়েছে কেবল একটা রিমলেস চশমা। কত বয়স হবে এখন ওর? বড় জোরে 37-38 হয়তো। সে পুরনো গলায় কথা বলছে সে, হেসে হেসে, যেন কত সহজে জীবনটা। নিচে দাঁড়িয়ে সবার সাথে হাত মিলিয়ে হাততালি দিচ্ছে সৌজিতাও। কোলে রয়েছে সিজু, তবে আজও তার চোখে জল নেই, বরং আরো কঠিন হয়েছে মুখাবয়ব। ঠিক যখন স্টেজ থেকে নামছে দীপায়ন, তখনই তার সামনে একটা মাঝারি হাইটের রোগামতো মেয়ে পথ আটকে দাঁড়ালো। অবাক হয়ে চোখের চশমাটা খুলে সামনের দিকে তাকালো সে। অস্ফুট স্বরে বলল, তুমি? হ্যাঁ আমি। কেন, অসুবিধা করলাম নাকি? হলে আবার পালিয়ে যাও বরং। ব্যাঙ্গের সুরে বলে উঠল সৌজিতা। দীপায়ন কোনো কথা বলল না, কোলের ছোট বাচ্চাটাকে দেখে মাথা নিচু করে রইল। সৌজিতা তার সামনে দাঁড়িয়ে, যার থেকে এতদিন পালিয়ে পালিয়ে বেরিয়েছে সে, প্রতি মুহূর্তে মনে আশা রেখেছে যে একদিন প্রতিষ্ঠিত হয়ে ফিরবে তার প্রিয় সিজুর কাছে। কিন্তু অনেক সময় চলে গেছে সেই প্রতিষ্ঠিত হতে। এতটাই দেরি যে আর ফিরে যাওয়ার কোনো পথ খোলা ছিল না। আজ সেই মেয়েটা তার চোখের সামনে, এও কি সম্ভব? আজও তো এই মেয়েটার ছবি তার ফ্ল্যাটের ঘরের দেওয়ালে সাজানো রয়েছে, গোপনে রাখা রয়েছে টেবিলের পাশে, আর সব শেষে হৃদয়ের সঙ্গোপনে। ওরা দুজনেই ভিড় থেকে একটু দূরে সরে গিয়ে দাঁড়ালো। সজিতা আবার বলল, কি হলো? কথা নেই বুঝি আর কোনো মুখে? আচ্ছা, তুমি কি ক্রিমিনাল? আমার তো তাই মনে হয়। কেমন আছো? মিনমিন করে সাফাই গাওয়ার সুরে বলল দীপায়ন। আমি দারুণ আছি, ভীষণ ভালো। তোমার খবর বলো। ভালোই তো পসার জমিয়েছ দেখছি, এখানে না আসলে তো দেখতেই পারতাম না। দীপায়ন কোনো কথা না বলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সৌজিতাকে। কোলের বাচ্চাটার দিকে অসহায়ভাবে বারবার তাকাচ্ছে। শেষে থাকতে না পেরে বলেই ফেললো, তোমার স্বামী কোথায়? তোমার মেয়েকে খুব মিষ্টি দেখতে। কিসের স্বামী? কেন সৌভিক? আর এই বাচ্চাটা তোমার না? হাসালে আমায় তুমি দীপায়ন। কি ভাবো বলো তো নিজেকে? সিনেমার হিরো, মহান? তাহলে ভুল ভাবো। তুমি মহান বা হিরো কিছুই নাও, একজন ভীতু পুরুষ মাত্র। মানে? এটা আমার বাচ্চা নয়, আবার আমি এর মা বলতে পারো। এর নাম সিজু। নামটা মনে পড়ে? হ্যাঁ পড়ে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। এ কে? বলবো বলবো, এত ব্যস্ত হচ্ছ কেন মিস্টার দীপায়ন? এসব তো আমার স্বভাব ছিল, তোমারও হয়েছে নাকি আজকাল? আমি তোমাকে সবটা খুলে বলবো, প্লিজ আগে এটা বলো। ওকে শোনো তাহলে, আমি এখনো বিয়ে করিনি। সিআইও কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে কাজ করি, সাথে একটা অনাথ আশ্রমও চালাই। এই বাচ্চাটা আমারই, আমি দত্তক নিয়েছি, আমি ওর মা। জীবনে একা থাকার চেয়ে এভাবে দুজনে থাকলে ক্ষতি কি? অনেকে প্রথমে অনেক আপত্তি করেছিল বদনামের ভয়ে, কিন্তু আমি থেমে থাকিনি, নিজের সিদ্ধান্তে অটল রইলাম। বাবা মাও একে নাতনির মতোই ভালোবাসে। এই 8 বছরে আমার জীবন একে ঘিরে এতটাই। এবার বলো, আর কি জানতে চাও?
তোমার থেকে একটা অনুমতি চাইবো। অনুমতির প্রয়োজন নেই, বলো। সিজু বলে ডাকতে চাই একবারের জন্য, তবে এখন নয়, আজ বিকালে। আমার যাবতীয় ক্ষমা না হয় সেখানেই চেয়ে নেব। আবার বিশ্বাস করতে হবে তোমাকে? তুমি সবটা না বুঝে এমনটা বলছো। সত্যিটা শুনলে এমন বলতে পারতে না। কি সত্যি বলবে তুমি? সৌভিক তোমাকে লুকিয়ে যা বলেছিল তার অজুহাত দেখাবে? এত ভয় তোমার, এত? হ্যাঁ ভয়, ঠিক বলেছ, ভয়ই বটে। হারানোর ভয়। আমার সাথে সম্পর্কের কারণে যদি তোমার বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন হতো, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি সারা জীবন অপেক্ষা করেছি একটা মায়ের কোলের, যেটা কোনোদিনও পাইনি। কেউ তা পেয়েও হারাক, সেটাও আমি চাইনি। এগুলো 8 বছর আগে বললে কি খুব ক্ষতি হতো দীপায়ন? হয়তো হতো। সবকিছুর সময় হয়তো সব সময় নয়, তাই এই অপেক্ষা। এখনো কি সবটা ঠিক করে নেওয়া যায় না সিজু? এই ছোট্ট সিজুকে কি তুমি নিজের করে নিতে পারবে, সেটা আগে বলো। হ্যাঁ, অবশ্যই। আজ বিকেলটা একটু অন্যরকম। অন্য দিনের মতো স্বাভাবিকভাবে সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু চারিদিক তবু উজ্জ্বল হয়ে আছে এই অদ্ভুত আলোয়। নদীর পাড়ের কাছে একটা পাথরের উপর বসে আছে দীপায়ন আর সৌজিতা। আজ সমস্ত মনের বাধা সরিয়ে সৌজিতার হাতে হাত রেখেছে দীপায়ন। একটু একটু করে গলছে অভিমানের বরফ। আস্তে আস্তে সৌজিতাই প্রথম বলল, কি ভেবেছিলে? আর কখনো দেখা হবে না আমাদের? আমি কিন্তু জানতাম দেখা হবে, একদিন না একদিন দেখা হবেই। আমার সমস্ত রাগের কথা, অভিমান তোমাকে বলবো। এখন সেটা হলো। আমি আরো আগে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, মাঝে মাঝে পেয়েছি, আর গভীরে যায়নি ভয়ে। তুমি অন্যের হয়ে গেছো এই খবর শোনার ভয়ে। আমার এখনো অনেক কথা বলার আছে তোমাকে দীপায়ন। সৌজিতা বলতে গেল কিছু কথা, কিন্তু দীপায়ন ওর ঠোঁটে হাত দিয়ে চেপে বলল, না, আর কোনো কথা নয়। এই মুহূর্তটুকু অনুভব করো সিজু, আর ফিরে পাবো না এটাকে। তোমাকে আর ছোট্ট সিজুকে নিজের করে নেব এবার চিরদিনের মতো। আমরা 3 জন হব পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তুমি খুশি তো? কোনো কথা না বলে দীপায়নের হাতটা চেপে ধরলো সৌজিতা। ওর বুকে মাথা রেখে পরম বিশ্বাসে চোখটা বুঝলো। সময়, দূরত্ব, এত কিছুর পরও দীপায়নকে আজ একটু অচেনা লাগছে না। মনে হচ্ছে 8 বছর নয়, 8 দিন কেটেছে মাত্র। সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার আগের মুহূর্ত অবধি ওরা চেয়ে রইল সেদিকে। একটু পরে ফিরতে হবে হোটেলে, কারণ সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ছোট্ট সিজু। হাতে হাত রেখে ওরা শুরু করলো একটা নতুন প্রেম, একটা পরিবার, একটা নতুন জীবন। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।